ঔষধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সাথে দেখা করতে পারবেন না বলে সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এছাড়া দেশের চিকিৎসা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্যরা। আফজাল হোসেনের রিপোর্ট। বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা জমা দেয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এরপর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কমিশনের সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া বেশ কিছু আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিশন। প্রাইমারি হেলথ কেয়ার WHO definition যেটা আপডেটেড হয় will be the constitutional obligation for the government and also the constitutional right for the এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব। রিপোর্টে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রণ, স্বাস্থ্য কমিশন গঠন, হেলথ সার্ভিস গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জনবল সংস্কার ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিটিক্যাল ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এক যাতে মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে 8টি বিভাগে 8,000-এর বেশি মানুষের মতামতের ভিত্তিতে কমিশন এসব সুপারিশমালা তৈরি করেছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে বাংলাদেশিদের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানব পাচার মোকাবেলা এবং বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে মাত্তেও বলেন, সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে, কারণ রোম ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নবায়ন এবং পুনরায় চালু করতে আগ্রহী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, অবৈধ অভিবাসন এবং মানব পাচার বন্ধে বাংলাদেশ ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাজ্যের লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন তিনি। মঙ্গলবার সকাল 10:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। ঢাকায় বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। এদিকে তার দেশে ফেরা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রবিবার রাত থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। তিনি জানান, হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনার পর থেকেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। পেছন থেকে মোটর সাইকেলে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা করে। হামলায় তার গাড়ির গ্লাস ভেঙে যায়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে 54 জনকে গ্রেফতার করা হয়েছে। সচিবালয়ে বাংলাদেশের সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 2 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। সফরের প্রথম দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে প্রদান করা হয় গার্ড অফ অনার।
লাল গালিচার শুভেচ্ছা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুই নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী, যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। 54 জন যে গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি, 54 জন যে আইনের আওতায়, এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কাউকে খুশি করতে নির্বাচন কমিশন কাজ করছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না কমিশন। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিসি বলেন, দিনের ভোট আর রাতে হবার সুযোগ নেই। আগামী নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা নিয়ে। এটা আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাবো ইনশাল্লাহ। অবাধ সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপ টকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার কথা বলেন। তিনি জানান, চলমান সংস্কার কার্যক্রমের সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন, সেজন্য মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ সহ নানা চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। মিলার জানান, জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের রিপোর্টকে সমর্থন করে ইইউ। দোষীদের বিচার জরুরি। Work is going on to try to prioritize what the international community can fund here, what is a priority for the European Union. I think overall it is perfectly normal for political parties to want to explain their views. It is perfectly normal for our bureaucrats and politicians to listen, and it is perfectly normal for me here in Bangladesh to also open my ears to every political party. Agree or disagree, we have to understand if we are to do our job. রাজধানী বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা 7টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা 50 মিনিটের চেষ্টায় 7টা 50 মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ছাদ থেকে 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। গত বছরে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে নিহত হয়েছিলেন 46 জন। আমরা রাজুক অথবা ডেভেলপমেন্ট অথরিটি যেই অকুপেন্সি ওনারা দিয়ে দেন, যে অকুপেন্সির অনুমোদন ওনারা দেন, আমরা সেই অকুপেন্সির উপরে কাজ করি এবং আমাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা দেখেন, চেক করে যে অকুপেন্সির যদি কোনো চেঞ্জ থাকে, আমরা কখনো ফায়ার কমপ্লায়েন্স আমরা এই সার্টিফিকেট ইস্যু করি না। অগণিত মানুষের দোয়ার ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রথিত যশা আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশেই পাড়ি জমান 75 বছর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদ ও আইনজীবী মিফতাক আলিফ তুলে ধরছেন বিস্তারিত। দেশের আগনন মানুষের দোয়া ভালোবাসে সিক্ত হয়ে চিরবিদায় নিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সকালে মরদেহ নিয়ে আসা হয় তার প্রিয় অঙ্গন সুপ্রিম কোর্টে।
31 ডিসেম্বর 1949 সালে সিলেট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিকীর ইমামতিতে বেলা 11টায় জানাজায় অংশ নেন বিচারপতি, আইনজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে কফিনে শ্রদ্ধা জানানোর পর দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিষ্ঠাতা আইনজীবীদের একটা প্রতিষ্ঠান চলে গেল। একজন সিনিয়র আইনজীবীর যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য তরুণ আইনজীবীদেরকে আকৃষ্ট করে, তার প্রত্যেকটি গুণ তার মধ্যে ছিল। ন্যায্যতা ও ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর প্রাজ্ঞ আইনজীবীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন জানাজায় অংশ নেয় শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। নতুন ধারা রাজনীতি তৈরি করবার জন্য যা যা করণীয়, কী করা যেতে পারে তরুণদেরকে নেতৃত্ব দিয়ে, সেই জায়গাটা নিয়ে আমরা একসাথে লম্বা সময় কাজ করেছি, সফর করেছি। এইরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমার মনে হয় আমরা যা শিখেছি তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এটা সত্যিই সমাজের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট রাখা সম্ভব। এরপর ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। জোহরের নামাজের পরে জানাজায় ইমামতি করেন এটিএম মাসুম। মুসল্লিদের সাথে জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমৃত্যু সত্যের জন্য লড়ে যাওয়া ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের রেখে যাওয়া কাজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা। ওনার যে প্রজ্ঞা, দূরদর্শিতা, মেধা এবং নিষ্ঠা, এটা বিরল। আমি কোনো আইনজীবীর মধ্যে ওনার মধ্যে দেখিনি, যদিও সকল আইনজীবীর সাথে আমি মিশিনি। ব্যক্তিগত জীবনেও উনি যে আদর্শের চর্চা করতেন, সেই সত্য, সুন্দর এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ওনার অবদানটি ওনার মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে না। উনি এমন কিছু অবদান এবং চিন্তা দিয়ে গেছেন যেটি অনাগত সময়ের জন্য মানুষের কল্যাণের জন্য কার্যকর ভূমিকা পালন করবে। জানাজার পর আজিমপুর গোরস্থানে দাফন করা হয় জামাত ইসলামীর সাবেক এই সহকারী সেক্রেটারি জেনারেলকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশেই পাড়ি জমান ৭৫ বছর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদ ও আইনজীবী। মিফতাক আলী, মাইটিভি, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার বিচার সহ ৫ দফা দাবিতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে শিক্ষক সমিতির বৈঠক শেষে সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন কুয়েটের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষকরা কর্মবিরতি সহ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। অপরদিকে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর হজরত আলীর সাথে বৈঠক করেছে শিক্ষার্থীরা। এর আগে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরু করার কথা থাকলেও শিক্ষকরা ক্লাসে পাঠদান করেননি। ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত ব্যক্তি সহ শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষকবৃন্দ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে। গণমাধ্যম বন্ধ কিংবা সাংবাদিকদের চাকরিচ্যুতি করার কোনো নীতিমালা অন্তর্বর্তী সরকারের নেই। তবে গত ১৫ বছরে গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক সেমিনারে এসব কথা জানান তিনি। সেমিনার থেকে জানানো হয়, জুলাই অভ্যুত্থান সহ বিগত ১৫ বছরে ৬১ জন সাংবাদিক খুন হয়েছেন। এসএম আরিফের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটন রোডের তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই সেমিনার। আরএসএফের বরাত দিয়ে সংগঠনটি জানায়, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৫ বছরে ৪৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আর এই সময়ে ৬১ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আপনারাই পারেন আপনাদের লেখনীর মাধ্যমে তাদের বিচার কাজ সহযোগিতা করতে। প্রবীণ সাংবাদিকরা মনে করেন, সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার জরুরি। ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। প্রায় ৬০ লক্ষ মামলা এখনো ঝুলছে। এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।
দেয়ার মাস্ট বি এ সিস্টেম, সরকারের সিস্টেম হতে হবে, ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন। অনুষ্ঠানে গণমাধ্যম বন্ধ কিংবা সাংবাদিকদের চাকরিচ্যুতের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক, এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না, কিন্তু কোনো কিছু বন্ধ করব না আরবিট্রারিলি। যদি আমরা যেই আমাদের কাছে যে দলিল আছে, আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হবে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখব যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তথ্য উপদেষ্টা। এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে, আমরা বলতেছি এই মামলা এইভাবে যেন তেনভাবে মামলা যাতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু মামলা যেগুলো হয়েছে সেগুলো যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাব। SM আরিফ, মাইটিভি, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে এই আদেশ দেয় চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম SM আলাউদ্দিন। এই সময় চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। চিন্ময় কাণ্ডে কোতোয়ালি থানায় দায়ের হওয়া 4টি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার একটি এবং পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলার অভিযোগে আরও 3টি মামলা রয়েছে। হত্যা মামলার শুনানি সোমবার ভার্চুয়াল আদালতে হয়, বাকি 3টি শুনানি মঙ্গলবার হবে। Communication technology related internet, satellite communications, export, importer, manufacturer ও টেক সেবাদানকারী সবাইকে এক ছাতার নিচে আনতে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশনস এক্সপোর আয়োজন করতে যাচ্ছে কোয়াব। আগামী 22 থেকে 24 মে অনুষ্ঠেয় মেলা কেবল অপারেটর ও ব্রডকাস্টারদের মাঝে সুসম্পর্ক তৈরি করতে সহায়ক হবে বলে মনে করেন আয়োজকেরা। ইউসুফ আলীর রিপোর্ট। স্যাটেলাইট চ্যানেল, IPTV, OTT ও টেক সংক্রান্ত সকল বিষয়ে সম্যক ধারণা দিতে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয় মেলার। তার মধ্যে আমেরিকার নেপশো, নেদারল্যান্ডসের IBC, চীনের CCBN ফেয়ার অন্যতম। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর আয়োজন করা হচ্ছে বলে জানান ICBCর আহ্বায়ক নিজামুদ্দিন মাসুদ। ডে বাই ডে প্রযুক্তি যেভাবে চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে একটা এক্সিবিশন ইম্পর্টেন্ট হয়ে গেছে। সেটা কেবল টিভি ডিজিটালাইজেশন করা, তারপর ব্রডকাস্টারদের মান উন্নয়ন করা, কমিউনিকেশন এবং OTT প্ল্যাটফর্ম এবং IPTV প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আমরা ইনভাইট করেছি এবং বিভিন্ন ধরনের সাড়া পেয়েছি। তাদের সাড়ার প্রেক্ষিতেই আমরা এই মেলার আয়োজন করার চিন্তা ভাবনা করেছি। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 22 থেকে 24 মে 3 দিনব্যাপী মেলায় দেশি বিদেশি টিভি চ্যানেলগুলো অংশ নেবে বলে জানান কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন। এখানে কেবল অপারেটর এবং ব্রডকাস্টিং বলতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশে দেশীয় মালিকানাধীন যে টেলিভিশন চ্যানেলগুলো আছে এবং বিদেশি চ্যানেল, তাদের অংশগ্রহণ থাকবে। এবং সেই সাথে কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড, যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে মানে IIG, বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশনস এবং টেক রিলেটেড যত ধরনের ভেন্ডর, এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ম্যানুফ্যাকচারার আছেন, তাদের সকলের অংশগ্রহণে আমরা মূলত এক আমব্রেলার নিচে, এক ছাদের নিচে টেক রিলেটেড সকলকে নিয়ে একটি এক্সপোর আয়োজন করতে যাচ্ছি। উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। একটা জায়গাতে একসাথে এই সুযোগটা কারো হয় না, যে তাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ারিং করা। সেই মেলার মাধ্যমে আমরা চাচ্ছি যে এই অপারেটরদের যে সুবিধা অসুবিধাগুলো আছে, সার্বিক দিকগুলো নিয়ে যেন একটা ডিসকাশন, একটি মত বিনিময় করার একটা প্রেক্ষাপট তৈরি করতে যাচ্ছি। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। সংবাদ শেষ করব জীবন সংগ্রামী মিন্তিদের খবর দিয়ে। রাজধানীর বিভিন্ন বাজারে অন্যান্য পেশার পাশাপাশি মিশে আছে মিন্তি শ্রেণীর জীবন। এক দেড় মনের টুকরি মাথায় নিয়ে
বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়াই তাদের নিত্যদিনের কাজ। করুণ বাস্তবতা ও জীবিকার টানে 20 থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত বেছে নিতে হয় পেশাকে। রাজধানী কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত মিফতা গালিবের বিশেষ প্রতিবেদনে। নানা শ্রেণীর পেশার মানুষের বসবাস রাজধানী ঢাকায়। এমনই এক পেশার নাম মিন্তি। বিলুপ্তপ্রায় এই পেশাটি এখনও টিকে আছে দেশের বড় বড় কাঁচা বাজারগুলোতে। মাথায় ঝাঁকা নিয়ে বড় ক্রেতাদের সাথে বাজারগুলো পরিবহন করে যারা গাড়ি বা আশেপাশের বাসাবাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তারাই মিন্তি। সাধারণত রাত 10টা থেকে সকাল 9টা-10টা পর্যন্ত এরা সবচেয়ে বেশি কাজ করে থাকে। বহু বছর আগে থেকেই মানুষের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে মিন্তি শ্রেণী। কষ্টসাধ্য এবং দৈনিক মজুরি ভিত্তিক এই পেশা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। প্রযুক্তিগত উন্নয়নের এই যুগে তাই অল্প মজুরিতেই প্রশান্তি মিন্তিদের। ইনশাআল্লাহ আল্লাহ যা দেয় এই শুকরিয়া। 500, 600, 700, হয়তো একদিন বেশিও একদিন কমও হয়। ডেইলি আয় ধরেন কি থাকে 500, 700, 800 থাকবে, খাওয়া খরচ বাদ দেয়। দেখা যায় যে যদি 800 থেকে 1000 টাকা তাহলে মোটামুটি চলা যায় আর কি ফ্যামিলি নিয়ে। মিন্তিদের অনেকেই মনে করেন নিচু শ্রেণীর মানুষ, তাই অনেক অপমান সহ্য করেও বাধ্য হয়েই পরিবারের পেট চালাতে এখনো এই পেশার সাথে জড়িত। আমরা খুব কষ্ট করে চলাফেরা করি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অভাবিত আছি। আমার ধরনের আমার কেউ তো খোঁজ খবর নেয় না, এই কামাই সংসার চলে না। আমাদের থেকে অনেকে ছোট পাবে, অনেক ছোট সমাজের লোকজন আমার ছোট পাবে, ছোট কাজ করে ছোট পাবে। নতুন বাংলাদেশে সসম্মানে বেঁচে থাকুক সকল পেশা, গড়ে উঠুক কোনো কাজকে ছোট করে না দেখার মানসিকতা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।